ধর্ম বিষয়ক সম্পাদক। আমি সময় ক্ষেপণ করতে চাই না, কয়েকটি কথা বলতে। 30টি বছর এই জায়গা থেকে অনেক কথা বলেছি প্রিয় ভাই। আপনারা আমার সামনে যারা বসে আছেন, আমার বাবা একজন শিক্ষক, তাও মাদ্রাসা। আমি গর্ববোধ করি আপনাদের কোনো অনুষ্ঠান আমি বাদ দিই। আজকে শত ব্যস্ততা থাকার পরেও জানি না সড়কে কি অবস্থা হবে। প্রিয় মুরব্বিয়ানেরা, গত 3 দিনে কি ঘটছে দেশে, গতকালকে কি হলো? বাংলাদেশের সর্ববৃহৎ বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লেগে সব সারকার হয়ে গেল। তার 2 দিন আগে মিরপুরে আগুন লেগে সব শেষ হয়ে গেল। আগুন নিভানো হলো, তদন্ত কমিটি করা হলো, যারা দোষী তাদের আইনের আওতা বিচার করা হবে। কিন্তু আমরা তো শেষ হয়ে, আমরা যারা খুদে ব্যবসা করি, যারা বিমানে করে কার্গো করে বিদেশে মাল পাঠায়, গতকালকে আগুন লাগার পর আমি উত্তরায় ছিলাম। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, প্রিয় মুরব্বিনেরা, 16 বছর আমি গার্মেন্টস সেক্টরে একজন খুদে ব্যবসায়ী, কোনোদিন ব্যবসা করতে পারি নাই। যখনই আল্লাহ পাক তৌফিক দিয়েছে, জুলাই আগস্টের এই বিপ্লবের পর 16 বছরের তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামে যখন প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন যোগ্য ব্যক্তিকে আমরা বাংলাদেশের আগামী নির্বাচন সম্পূর্ণ করার জন্য দায়িত্ব দিয়েছি, ঠিক সেই মুহূর্তে, ঠিক সেই সময়ে যখন এই নির্বাচন কমিশন বলা শুরু করলো ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের এই নির্বাচন তফসিল ঘোষণা করবে, ঠিক তার পূর্ব মুহূর্তগুলো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার এই অশনি সংকেতগুলো খুঁজে বের করতে হবে। যদি খুঁজে বের করতে না পারি, তাহলে মুক্ত, খোকন, ওয়াসিম, শাপলা চত্বরে মাদ্রাসার নিরীহ ছাত্ররা, ইলিয়াস আলী, সফি আলমের মতো লোকেরা, বাংলাদেশের 16 বছরে বিএনপির হাজার হাজার নেতা কর্মীর মায়ের মুখ যারা খালি করে দিয়েছে, যারা আইনঘর তৈরি করে, যারা বিবি হারুনের মতো একজন কুলাঙ্গার পুলিশ কর্মকর্তাকে সৃষ্টি করে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রকে কলঙ্কিত করেছে, সেই কলঙ্কর ইতিহাসকে যখন প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনাদের আমাদের সহযোগিতায় বাংলাদেশে একটি নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশে বর্তমান সমসাময়িক রাজনীতিতে যে অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি, তার নিয়ে দু একটা কথা বললে, আমরা যারা মুক্তির যুদ্ধে অংশগ্রহণ করেছি, যারা 16 বছর 10 বছর আমি কারাগারে ছিলাম, তাদের মনে বড় দুঃখ থেকে যাবে। আলেম ওলামাগণ, দুঃখ আপনাদেরও আছে। একটু আগে একজন বক্তা বলেছে, গ্রেপ্তার হওয়ার পর আমি প্রত্যেকটা আলেম ওলামার ঘরে ঘরে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দিয়েছি, কারণ আপনারা আমাকে ক্ষমতায় বসাবার জন্য নয়, বিএনপিকে ক্ষমতায় বসাবার জন্য নয়, তারেক রহমানকে ক্ষমতায় বসাবার জন্য নয়, বাংলাদেশে শেখ হাসিনা
যে নির্বাচনকে কলুষিত করেছে, যে নির্বাচনের ভোটারদেরকে লুণ্ঠিত করেছে, যে নির্বাচনের নামে প্রহসন করেছে, ক্ষমতা থাকার নামে আলেম ওলামাদের দাড়ি টেনে ইমামগিরি থেকে নিয়ে এসেছে, তার প্রতিবাদ করার জন্য বাংলাদেশের এই জুলাই বিপ্লব, এই অগাস্ট বিপ্লব, এই 16 বছরের তারেক রহমানের আত্মত্যাগ। তাই ঠিক সেই মুহূর্তেই কেন বাংলাদেশে তৎপরতা শুরু হলো। প্রিয় মুরব্বীরা, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, আমি আন্দোলনের রাস্তার একজন কর্মী হিসেবে আমার সাহস আছে দাঁড়িয়ে বলতে চাই, যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তারা বাংলাদেশের সুখ চান না, তারা বাংলাদেশের গণতন্ত্র চান না, তারা বাংলাদেশে আমার ভোট আমি দিব এই অধিকার আপনারা প্রতিষ্ঠা হতে দিতে চান না। কারণ আপনারা মনে হয় মোদির আশ্রয়ে শেখ হাসিনা বাংলাদেশে আবার এসে সেই ফ্যাসিস্ট তৈরি করুক, এটাই কি চান? তা হবে না প্রিয় ভাই। তাই এই প্রসিকিউশনের তাজুল বলেছে অ্যাডভোকেট সাহেব 114 বছর সাজা হবে। সাজা তো হাসিনা আপনার মতো বিচারককে টেলিফোন করে তো আমরা সাজা দিতে চাই। বিচার আপনার পক্ষে না গেলে এজলাসে আমরা লাথি মারতেও চাই না। বিচার আপনাদের পক্ষে না গেলে এই হাইকোর্টের সামনে ময়লাও আমরা ফেলতে চাই। বিচার মানে তাল গাছ আমার। হাসিনা, আওয়ামী লীগ বন্ধু সেজে বসেছেন মোদিকে, পার্শ্ববর্তী দেশকে আপনি বন্ধু পাবেন। বাংলাদেশের মানুষের কথা একটিবারও চিন্তা করলেন না। পদ্মায় পানি শুকিয়ে যায়, তিস্তায় পানি পাই না, ফারাক্কার বাঁধ সময় মতো খুলে দেয়, সময় মতো আবার আটকিয়ে দেয়। ফেলানির লাশ তার কাঁথায় ঝুলে পশিনের নামে বাংলাদেশে আপনি যে অনৈতিক ভাবে পুশ করছেন, হাসিনা মোদি কি আপনার বন্ধু হতে পারে? কোনদিনও হতে পারে না। মোদিকে আপনি বাংলাদেশের মানুষের জন্য মোদির সাথে বন্ধুত্ব করে সে 71 সালে আমি দেখেছি যখন মেজর জলিল এই হিন্দুস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ঘাড় লুট করে যখন নিয়ে যাচ্ছিল, আমার গার্মেন্ট সেক্টরের সকল মেশিনারি যখন ট্রাকে ট্রাকে করে ভরে নিয়ে যাচ্ছিল, তখন এই মেজর জলিল প্রতিবাদ করেছিল। সেই মেজর জলিল অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। সেই মেজর জলিলকে আপনি কারাগারে পূরণ করে বাংলাদেশের মানুষের অধিকারের জন্য কথা বলত। সেই সিরাজ শিকদারকে আপনি গ্রেফতার করে সংসদে বলেছেন, কোথায় সিরাজ শিকদার? ভাইরা, কথায় কথা আসে। আমার এই রাজনৈতিক ক্ষুদ্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে আমার নেতা সমুদ্র আজ অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করি, সবাই দোয়া করেন তিনি ভালো থাকুন। সেদিন শেখ মুজিবুর রহমানকে আমরা বলেছিলাম বাংলাদেশে এক বিরাট রক্তক্ষরণ হয়ে যাবে, পাকিস্তান সেনাবাহিনী দুর্ধর্ষ সেনাবাহিনী, আলোচনার দরকার নাই, ভুট্টোর সাথে আর কথা বলার দরকার নাই।
ইয়ার সাথে আর কথা বলার দরকার নাই। আসেন বাংলাদেশের স্বাধীনতাটা ঘোষণা করে দেন। প্রিয় বন্ধুগণ, সেই আমন্ত্রণে আমার মতো একজন ক্ষুদ্র লোক সেদিন উপস্থিত ছিল। যে দলটাকে ভালোবাসতাম, সেই দল যখন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নাই, যেই দল হিন্দুস্তানের সাথে আঘাত করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়, সেই দলকে আমরা করতে পারি। তাই সেদিন শেখ মুজিব বাংলাদেশের গণতন্ত্রকে 1 মিনিটে হত্যা করেছে। এই শেখ মুজিব বাংলাদেশের মানুষকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেয় নাই। কারণ সেদিন সেই তারই কর্মী গোলাম মোস্তফাকে জিজ্ঞাসা করলো, কিরে গোলাম মোস্তফা, 6 কোটি কম্বল আসলো, আমার কম্বলটা কোথায়? রাতে ঘুমাতে পারে না শেখ মুজিব, ডানে চোর বামে চোর। বাংলাদেশ ব্যাংকে ডাকাতি হয়, সেও তারা। তাই আজকে যে ব্যক্তিটি বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিল, যে ব্যক্তিটি সরকারি কর্মকর্তাকে বাকশালের সদস্য বানাবার জন্য আইন করেছিল, সেই ব্যক্তিটি হেলিকপ্টারে করে ভোটের বাক্স এনে রেজাল্ট পরিবর্তন করেছিল। তাই শেখ হাসিনা বাবা বাবা বলে সারা বাংলাদেশে বাবার মূর্তি তৈরি করলেন। বাবাই স্বাধীনতা এনে দিয়েছে। আমি 5 বার পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। 25 বছর আমি আর এই বয়সে আমি সংসদে ছিলাম। প্রিয় ভাইয়েরা, শেখ হাসিনা যিনি অস্ত্র হাতে যুদ্ধ করে একজন মেজর নিজের প্রধানকে হত্যা করে স্বাধীনতা ঘোষণা করলো, তাকেও তিনি রাজাকার বলতে ছাড়লেন না। সেই শেখ হাসিনা কতদিন ভর করবেন, কতদিন হিন্দুস্তানের উপর ভর করে থাকবেন? কিন্তু উপরে আছে আল্লাহ। যে কোরআন ধর্ম ইসলাম আমি বিশ্বাস করি, সেই কারণে আপনার শেষ আশ্রয়স্থল ওই হিন্দুস্তান। এখনো হিন্দুস্তান থেকে বসে বসে টিপ টিপ করেন। এখনো আপনার ব্যবহার, এখনো আপনার কথায় মনে